নেতৃত্ব দিয়েছে, এই নেতৃত্ব দানকারী দলের ট্র্যাক রেকর্ড রাজাকাররা কোনোদিন ভাঙতে পারবে না। আপনি বারবারই বর্তমানের যে অবস্থা সেইটাকে তো আপনি অতীতের বীরত্ব দিয়ে হালাল করতে পারবেন না। দাঁড়িয়ে থাকে, অতীতের উপরেই দাঁড়িয়ে থাকে বর্তমানে। এখানে বলার আর কিছু নাই, আমাকে উনি বলতে দেন নাই, উনি আমাকে থামিয়েছেন। না, আপনি মান্নান সাহেবকে বলতে দেন, আপনি একটা সময় পুরোটা বলেছেন। যে রচনা পড়ে আসছেন এটা বারবার কিন্তু জাজমেন্ট করছেন, আমি কি পড়েছি, আমি কি বলেছি, দেখেন উনি কবার বলছেন আমি কি বলেছি। না, আপনি এই নির্বাচন সম্পর্কে এভাবে বলতে পারেন না। আবারও বলছি, এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়নি, আপনারা ঠিক করে অন্তর্ভুক্তিমূলক হয়েছে। পালিয়ে যাওয়া দিতে পারেন না, পালিয়ে যাওয়া শক্তি, পালিয়ে যাওয়া শক্তির বিষয়, আবারও আপনি পালিয়ে যাওয়া শক্তির ব্যাপারে দালালি করবেন না, এটাই বোঝা যায়। পালিয়ে যাওয়া শক্তির সাথে দালালি করবেন না, পালিয়ে যাওয়ার তাহলে দায় নিতে হবে, পালিয়ে যাওয়া শক্তির দায় নিতে হবে। আপনাদের মতন দালাল সাংবাদিকরা পালিয়ে যাওয়াদেরকে এস্টাবলিশ করতে চায় এখানে, এটা করবেন না। এই দুঃসাহস আপনাদের হয়েছে মুক্ত আলোচনার কারণে, এটা এখানে বসে আপনি করতে পারেন না, এটা কখনোই করতে পারেন না। এটা আপনারা করেছেন, যারা পালিয়ে গেছে, ইমাম পালিয়ে গেছে, এইটাই অন্তর্বর্তীকালীন সরকার বানিয়ে গেছে। চিৎকার উনি আপনাকে করতে বলছেন, আপনি কি আলোচনা নিয়ে আসছেন? চিৎকার উনাকে করতে বলছেন, আমাকে তো আমার একটা প্রশ্ন আছে, গার জোরে কথা বলবেন না। কে দেখাচ্ছেন দুঃসাহস শব্দটা কে ব্যবহার করেছে? মাহবুব আজিজ, আমাকে প্রশ্নটা করতে দিতে হবে। মাহবুব আজিজ, আপনাকে দিয়ে শুরু করব না, আমরা মোহাম্মদ আব্দুল মান্নানকে দিয়ে শুরু করি। আপনারা আন্দোলনের ডাক দিয়েছেন এবং আন্দোলনকে আরো বেগবান করবেন বলছেন। কিসের আন্দোলন? সরকার তো এখনো পর্যন্ত ঠিক মতো কাজই শুরু করে নাই এবং ছোটখাটো যে যা কাজ করেছে তা আপনারা কিছু কিছু প্রশংসাও করেছেন। যেমন এই যে আমাদের যে প্রথম সরকারি সফর আমাদের প্রধানমন্ত্রীর, সেটাকে আপনারা সাধুবাদ জানিয়েছেন। তার যে আচরণ, বিরোধী দলের সঙ্গে তিনি দেখা করেছেন, বাড়িতে গিয়েছেন, সেটাকে প্রশংসা করেছেন। এমনকি সংসদে আপনারা বেশ দায়িত্বশীল আচরণ করছেন। তাহলে কিসের আন্দোলন? আপনি তো সুন্দর টাইটেল দিয়েছেন, আপনার ভিতরে অনেক সাহিত্য আছে, রস আছে। পথিক তুমি পথ হারিয়েছ কিনা, এটা তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি কপালকুণ্ডলায় এটা নবকুমারকে উদ্দেশ্য করে বলেছিল, পথ হারিয়েছ। আবার মানে দুর্দিনের যাত্রীতে কবি নজরুল ইসলাম এই প্রবন্ধের ভিতরে কিন্তু এটাও বলেছেন, পথিক তুমি কি পথ হারিয়েছ। এই পথিক বলতে আপনি জিজ্ঞেস করেন পথিককে, আমি মনে করি পথিক বাংলাদেশ। পথিক কোনো দল না, পথিক কোনো দল না, পথিক কোনো গোষ্ঠী না, বরঞ্চ দল বা গোষ্ঠী বাংলাদেশকে নেতৃত্ব দিতে যে বাংলাদেশকে পথ হারায় বারবার। সেই জায়গায় যারা দেশপ্রেমিক তারা বাংলাদেশকে বারবার সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসে। এটাই আমরা ইতিহাসের বিচারে তাই দেখি। আরেকটা দিক দিয়ে যদি আপনি বলেন যে পথিক তুমি পথ হারিয়েছে, এটা যদি আপনি মিন করেন যে ঠিক আছে, সফর তো ইন্ডিয়া থেকে হওয়ার শুরু করার কথা ছিল, কিন্তু মালয়েশিয়া হয়েছে, মানে আমি বলছি এটাও তো একটা মানে চাওয়া পাওয়া হতে পারে। তো ওইটা না হওয়াতে অনেকে মনে করতে পারে তাহলে কি পথ হারিয়ে ওইদিকে চলে গেল। পথ তো এদিকেই ছিল এতদিন, 17 বছর এদিকেই বেশি ছিল। তো দাওয়াত তো সব দিকেই আছে, হয়তো বা আগে এইদিকে যাচ্ছে, পরে ওই দিকে যাবে। এটার অনেকগুলো মিনিং যে কেউ করতে পারে, এটার অধিকার আছে। আমি যেটা বলছি এটাই যে রাইট তা নাও হতে পারে। আমি বলছি না যে আমি যেটা বলছি সেটাই। আপনি কি মনে করেন? বাট আপনারাও তো কি পথ হারাচ্ছেন? আপনাদের তো একটা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা ছিল জুলাই আন্দোলনের পরে, কিন্তু আপনারা আন্দোলন করছেন। আমি এখন ওই কোশ্চেনে আসি, আপনার টাইটেলকে আমি এখন একটু বললাম। কোশ্চেনটা হচ্ছে যে আমরা সংসদে ভালো আচরণ করছি না, ভালো আচরণ করছেন তো, করছি তাই, আর আমরা মানে আন্দোলনের ডাক দিচ্ছি। কিন্তু আপনারা সংসদে যথেষ্ট দায়িত্বশীল আচরণ করছেন, কিন্তু আবার রাস্তায় গিয়ে আন্দোলনের ডাক দেখেন, বলছেন যে এখানে মানে আমাদের বক্তব্য খুব ওয়েল এস্টাবলিশড এবং মানে ক্লিয়ার। আমিরে জামাত বলেছেন যে গণভোট যেটা হয়েছে সেই গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা সংসদ এবং সংসদের বাইরে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় এই আন্দোলন করব। এবং সরকার যদি এখানে কথা না শুনে এবং সেটার পথে না হাঁটে, তাহলে উনি কিন্তু গণবিপ্লবের ডাক দিয়েছেন। কাজে আমাদের একটা অনিবার্য বিপ্লব আসতে পারে, যেই বিপ্লবটা সরকার এখন মূল্যায়ন করতে চাচ্ছে না, যেটা আগের সরকারও মূল্যায়ন করতে চায় নাই। জনগণ কিন্তু নেমে এসে বাংলাদেশকে
বাংলাদেশের মাটি এবং মানুষকে রক্ষা করে বাংলাদেশকে রাইট ট্র্যাকে সঠিক পথে রেখেছিল। কাজে এই রাজনৈতিক নেতৃত্ব, সরকার বা বিরোধী দল পথ হারালেও বাংলাদেশের জনগণ পথ হারাবে না। বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ এবং সাধারণ জনগণ, বাংলাদেশের সকল মানুষ মানে মিলেই কিন্তু বাংলাদেশকে রাইট ট্র্যাকে রাখবে। এই জায়গা থেকে আমরা বলছি যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, তার যে আপনার স্বাধীনতার ব্যাপারগুলো রয়েছে, তার যে মানে নিজস্ব স্বকীয়তা নিয়ে তারা যে কাজ করতে পারে, দুর্নীতি, অন্যায়, অবিচার, জুলুম, মানে এই যে ব্যাপারগুলো রয়েছে, বিশেষ করে পিএসসি, এনবিআর, বিচার বিভাগের স্বাধীনতা থেকে শুরু করে নিয়ে যতগুলো সাংবিধানিক মানবাধিকার কমিশন, এই জায়গাগুলোতে কিন্তু আমাদের খুব স্পষ্ট অবস্থান ছিল এবং জনগণ এই কারণেই ভোট দিয়েছিল। প্রধানমন্ত্রী নিজেও ভোটের পক্ষে রায় মানে ভোট চেয়েছিলেন। আমরা বিশ্বাস করি উনি সেটাই নিজেও হয়তো ওইটাই ভোট দিয়েছিলেন। উনি যেহেতু বলেন নাই যে না আমি ভোট চাইলেও আমি এটার পক্ষে ভোট দেই নাই। আবার সংসদে ওনারা বলছেন আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তো অক্ষরে অক্ষরে যদি পালন করেন, কিভাবে করেন, ওনারা তো করছেন না। কাজেই আমাদের পক্ষ থেকে জনগণের এই ভোট অধিকার রক্ষা, জনগণের এই চাওয়া পাওয়া, জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা বলছি যে যদি এগুলো করা না হয় তাহলে আমরা সংসদ এবং সংসদের বাইরে সরব থাকব, সোচ্চার থাকব, বাংলাদেশকে পথ হারাতে দেব না। শহীদদের এই রক্তের ঋণ নিয়ে কেউ সিনেমেনি খুলুক এবং শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে কেউ যা ইচ্ছা তাই করুক, এটা হতে পারে না। এটা 47, এটা 69, এটা 71, এটা 24, সকল শহীদদের রক্তের ঋণ বাংলাদেশকে একটা রাইট জায়গায় আমরা তাই এখনো পর্যন্ত তাই মনে করছি। যেহেতু সেটা বাস্তবায়নে তারা পদক্ষেপ নিচ্ছে না, বরঞ্চ তারা বলছে যে সংবিধান সংশোধনের জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করার বিষয়ে যে চাপ সৃষ্টি, সেটা তো সংসদেই করা যায়, রাজপথে যেতে হবে না। এটা তো বৈধ, প্রক্রিয়াটা কিন্তু অবৈধ না। মানে সংসদের বাইরে এবং সংসদের বিরোধী দল তো এখানে মেজরিটি নেই। বিরোধী দল যদি কোনো দাবি তোলে, সেই দাবি যদি সরকারি দল গ্রহণ না করে, তাহলে সেই দাবি পাশ হওয়ার সংসদে কোনো সম্ভাবনা নেই। কাজে ওই দাবি পূরণের জন্য তখন জনগণের দুয়ার ছাড়া আর কোনো দরজা বিরোধী দলের জন্য খোলা থাকে না। এই জন্য আমরা জেলায় বিভাগে বিভাগে সমাবেশ করে জনগণের কাছে আমাদের বার্তাগুলো পৌঁছে দিচ্ছি, জনমত তৈরি করে আমরা সময় মতোই সরকারকে বাধ্য করবো ইনশাআল্লাহ। আপনার কাছে আসি মাহবুব আজিজ, আপনার কি মনে হয় এই মুহূর্তে আন্দোলনের যৌক্তিকতা কতটুকু? বিশেষ করে যেসব দাবি দেওয়া আন্দোলনের মধ্যে রয়েছে তার অধিকাংশই তো এক ধরনের সংস্কারের দাবি। সেই সংস্কার তো টেবিলে বসেই করা সম্ভব। সেই সংস্কার কি রাজপথে গিয়ে আন্দোলন করে কিংবা দুর্ভোগের মধ্যে দিয়ে আদায় করতে হবে? দেখুন, এটা যা করছে জামাত, এনসিপি, এটাকে বলা হয় তাওয়া গরমের রাজনীতি। অর্থাৎ তাওয়াটাকে গরম রাখতে হবে, কে কখন এসে তাওয়া আবার দখল করে ফেলে। যেই কাজটি এখন প্রশ্ন আসতে পারে, তাওয়াটা তৈরি করলো কে? তাওয়া তৈরি করলো অন্তর্বর্তী সরকার। এবং অন্তর্বর্তী সরকার এমন একটি পরিস্থিতি এবং এমন একটি মঞ্চ তৈরি করে গেল যেখানে 3 থেকে 6% ভোট বা 4 থেকে 7% ভোট রাজ্য নির্বাচনগুলোর যে জামাতের যে ভোট ছিল সেটা হয়ে গেল 36%। এই যে হঠাৎ এই ভোটের উল্লম্ফনটি কেন? মানুষ হঠাৎ করে সবাই জামাতপন্থী হয়ে গেল। তো জামাতের নীতি, আদর্শ এবং যে রাজনৈতিক দর্শন, সেই জায়গাগুলো খুব স্পষ্ট করছে কি জামাত? আমরা যে আলোচনাগুলো শুনলাম ভাইয়ের কাছ থেকে, অথবা জামাত যখন কথাবার্তা বলে সংসদের ভেতরে বা বাইরে, কি নিয়ে কথা বলে? সংবিধান, প্রতিষ্ঠান, নিয়োগ, ব্যবস্থাপনা। এই তো একটা রাজনৈতিক দলের দর্শন কি, তার উদ্দেশ্য কি, সে বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, বাংলাদেশের যে সকল মানুষের জন্য সম্মান ও মর্যাদার যে একটি জায়গা বাংলাদেশের যে সংবিধানে লেখা আছে, সেই ব্যাপারে তারা কতখানি আস্থাশীল। তারা যেই সংস্কারের কথা বলে, যেই সংবিধান সংস্কারের কথা বলে, কখনো তো তারা সামাজিক সংস্কারের কথা বলে না। তারা কখনো বলে না যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে যৌন বিকৃতির ব্যাপার দেখা যাচ্ছে, সেই ব্যাপারে তাদের বক্তব্য কী। বিশেষ করে মাদ্রাসায় যে বলাৎকার, ধর্ষণ হয়, উচ্চ শিক্ষালয়গুলোতে হয়, সেখানে অবশ্য আমরা প্রতিবাদ দেখতে পাই, মাদ্রাসাতে তো সেখানে পাই না, সেই জায়গাগুলোতে তাদের অ্যাড্রেস নেই। আমরা আরেকটা জিনিস খুব শঙ্কার সাথে দেখি, একটু যদি আমরা খেয়াল করি যে যেই সংসদটি চলছে, প্রধান 3টি দলের মধ্যে আসলে পার্থক্য কোন জায়গাগুলোতে?
বিএনপির রাজনৈতিক দর্শন আমরা জানি জাতীয়তাবাদী আদর্শ, এবং তারা নির্বাচনের আগে তাদের সংস্কার কর্মসূচিও ঘোষণা করেছে, এমনকি নির্বাচনী ইশতেহারেও তারা বেশ কিছু কার্যক্রম বলেছে এবং সেই মতো তারা হাঁটছে। কিন্তু এনসিপির রাজনৈতিক আদর্শ কি আজ পর্যন্ত সেটা স্পষ্ট নয়। তারা কোন অর্থনৈতিক পদ্ধতিতে বিশ্বাস করে আমরা জানি না। এমনকি জামাত, আপনি দেখুন যেই ইতিহাসের কথা ভাই বললেন, হঠাৎ করে 47 থেকে চলে আসে লাহোর প্রস্তাবটি তারা কিন্তু সম্পূর্ণ ভুলে যান। যে লাহোর প্রস্তাবে ছিল যে যেই ভারতের যেই জায়গাগুলোতে মুসলিম প্রধান তারা সকলেই স্বাধীন হবে, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে গ্রাস করে নেবে, এই ব্যাপার কিন্তু লাহোর প্রস্তাবে ছিল না। সেইখানে মওদুদি সাহেব জামাতে ইসলামের মাধ্যমে পুরো পাকিস্তানকে একসাথে করে পশ্চিম পাকিস্তানকে পূর্ব পাকিস্তানের ওস্তাদ বানিয়ে দিলেন এবং তাদেরকে উপনিবেশ বানালেন পূর্ব পাকিস্তান। এই যে জামাত শুরু থেকেই যে বিরোধিতাটা করছে বাংলাদেশের মানুষের। কিন্তু আমি আপনার কাছে যে প্রশ্নটা করেছিলাম, আপনি তো জামাতের ইতিহাসের কথা বলছেন যে ঐতিহাসিকভাবে তারা কি করেছে করে নাই, এই মুহূর্তে আন্দোলনের যৌক্তিকতা আপনি কতটুকু পান? ধারাবাহিকতায় আমি যেই তাওয়ার কথাটি বলেছি, সেই তাওয়া গরম রাখার জন্য তারা এগুলা বাতকা বাত বলছে। কারণ মানে আপনি মনে করেন যে তারা আসলে এটা করবে না? প্রীতি ম্যাচ খেলছে। তো তারা মনে করেন যে সরকারি দলের সাথে তাদের ভালো সম্পর্ক, তাহলে মাঝখানে জনগণকে রেখে তারা তাহলে এটা কেন করবেন? কারণ তারা এইভাবেই এক ধরনের রাজনৈতিক আচরণ তারা করছেন। তারা যদি সত্যিকার অর্থেই কোনো রকম বিরোধিতা করতেন, তাহলে তো বাজেট অধিবেশনে সরকার যেই সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেই জায়গায় তারা কার্যকরী বিরোধিতা করতেন। তা না করে তারা ওয়াশিং মেশিন নিয়ে কথা বলছেন, তারা খাবার কিভাবে গরম করবেন সেই মেশিন নিয়ে কথা বলছেন, মুতা বিবাহ নিয়ে কথা বলছেন। তারা দেশ ও জাতির যে অর্জনের লক্ষ্যে কোন কোন জায়গায় শিক্ষা ব্যবস্থা নিয়ে তাদের এই 4 রকম পদ্ধতি, তাদের কোনো কথাবার্তা নাই। এমনকি তারা যদি ইসলামিক শাসন চায় সেটা নিয়েও তো তারা সংসদে কথা বলে, তা নিয়েও কিন্তু তারা কথা বলে না। তারা শুধু কথা বলে সংবিধান সংস্কার নিয়ে, কারণ পিআর পদ্ধতি হলে আরও 100 এমপি তারা পাবে এবং সেই 100 এমপি মিলে সবাই মিলে তারা এই যে এক ধরনের প্রীতি সম্মেলনের আয়োজন করেছে সেটাই অব্যাহত রাখবে। আসলে বলতে চাই জামাত প্রস্তুতিই ছিল না যে এত বড় বিরোধী দল হিসেবে তারা সংসদে বসবে। যেহেতু তারা বসে গেছে, তারা আসলে আনন্দে। জনাব মান্নান, আপনি কি মনে করেন যে মাহবুবাজের এই কথা ঠিক? তারা বলছেন, মানে তিনি বলছেন যে আপনারা আসলে এটা লোক দেখানোর জন্য করছেন, আন্দোলনের জায়গাটাকে জিয়ে রাখছেন আপনাদের বিরোধী দল হিসেবে একটা অবস্থান ঠিক রাখার জন্য। আসলে মাহবুব ভাই তো একজন বিচক্ষণ সাংবাদিক, তবে উনি হয়তো গরুর রচনা পড়ে এসছেন, উনি গরুর রচনাই বলবেন। প্রশ্ন করছেন, উনি বলেই যাচ্ছেন জামাতের ইতিহাস, পরে আপনি যাই হোক আবার মানে ওনাকে ফিরাই নিয়ে এসেছেন পথে। উনি নদীতে ফেলে দিয়েও গরুর রচনাই লিখবেন, এটা ওনার হয়তো হৃদয়ে এগুলো আছে অনেক বড় অংশ জুড়ে, এটা থাকতেই পারে। তো উনি তাওয়া গরম করে অন্য কেউ মাঠ দখল করে কিনা এরকম একটা কথা কিন্তু উনি বলেছেন। তো তাওয়া গরম করে অন্য কেউ মাঠ দখল বলতে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, এরকম কথাও তো আমরা শুনছি। হয়তো বা এরকম কোনো কিছু কেউ যদি মিন করে থাকেন, তাহলে এই বাংলাদেশে আমরা সরকারি দল বিরোধী দল যে যেখানেই থাকি না কেন, এই ফ্যাসিস্টের ব্যাপারে তো আমরা ঐক্যবদ্ধ, এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা সরকারি দল বিরোধী দল তাদের সমস্ত অন্যায় কাজের আমরা কি করব, প্রতিবাদ করব এবং তাদেরকে বাধা দিব আমাদের সমস্ত শক্তি দিয়ে। কিন্তু আওয়ামী বিরোধী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান ঐক্যবদ্ধ, এই ব্যাপারে আমাদেরকে কেউ বিভিন্নভাবে সুশ্রুড়ি দিয়েও আমাদেরকে কিছু করতে পারবে না। মাঝখানে একটা প্রশ্ন করি, তারপর আপনি মনে রাখেন যেটা বলছিলেন, সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে যদি ফ্যাসিস্ট ফেরত আসে তাহলে আপনারা একমত। তো যদি সরকার এমন কোনো কিছু করেন যেটা খুবই অন্যায় বা যেটার প্রতিবাদ করা খুবই জরুরি, বা না ধরেন এরকম একটা অবস্থা চলছে, এই অবস্থায় ফ্যাসিস্ট ফেরত আসলো, তখন কি আপনারা সরকারের সাথে এক হয়ে যাবেন, নাকি তখনও সরকারেরও বিরোধিতা করবেন, ফ্যাসিস্টেরও বিরোধিতা করবেন? এটা সময় বলে দিবে, টাইম উইল সে, সময় বলে দেবে কোনটা করতে হবে। আর আরো একটা জিনিস এটা বলতেই হয়, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু থাকে না, কখন কি হবে এটা বলা অত্যন্ত কঠিন। তবে আপাতত দৃষ্টিতে এরকম কোনো সম্ভাবনা দেখা যায় না। যদিও বিএনপি চাচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসুক, তাহলে জামাতের মতন এরকম একটা শৃঙ্খলিত শক্তিকে তাদের মোকাবেলা করা লাগবে না।
তাহলে ওইদিকে শৃঙ্খলাবদ্ধ, discipline। হ্যাঁ অবশ্যই হ্যাঁ, কিন্তু এরকম একটা আওয়ামী লীগ কি শৃঙ্খলাবদ্ধ? আওয়ামী লীগ কি আপনাদের সাথে পারবে? এটা কি বিএনপি চাইতে পারে? সেটা যদি তারা মানে মনে করে যে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসলে জামাত বেকায়দায় পড়বে, তাহলে মূলত ওটা বিএনপি নিজের পায়ে নিজেই কোড়াল মারবে। এটা ওটা ভাই বলেছেন যে আমরা শুধু সংবিধান নিয়ে আছি না, আমরা শুধু সংবিধান নিয়ে বাংলাদেশের সামাজিক সংস্কার, পারিবারিক সংস্কার থেকে শুরু করে বিচার বিভাগের সংস্কার, অনেক ধরনের সংস্কার নিয়ে আমরা কথা বলছি। আমরা ঐক্যমত্য কমিশনের লং টাইম যে আলোচনাগুলো হয়েছিল সেখানে সংস্কারে আমরা অংশগ্রহণ করেছি। আমরা সমস্ত প্রকার বলাৎকার, ধর্ষণ থেকে শুরু করে অন্যায়, অবিচার সব কিছুর বিরুদ্ধে বলি। আমরা ব্যাংক ডাকাতির বিরুদ্ধে কথা বলি, আমরা রিজার্ভ চুরির বিরুদ্ধে কথা বলি, আমরা লুটপাটের বিরুদ্ধে কথা বলি, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি। এবং আমরা চাঁদাবাজির কথা বললেই একটা দল মনে করে বিএনপির কথাই মনে হয় আমরা বলছি। আর আমরা যেই ব্যাংক ডাকাতির কথা বলি সবাই মনে করে যে এই যে আওয়ামী লীগের কথা মনে করে। আমরা কিন্তু সকল অন্যায়ের ব্যাপারে আমরা অ্যাড্রেস করছি। কাজে এই জায়গায় কিন্তু জামাত ইসলামী কি আছে, মানে অনেক ভালো আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ভাই বলেছেন যে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, আমরা পশ্চিম পাকিস্তানের কোনো অন্যায়, অবিচার, বৈষম্যকে কখনোই আমরা সাপোর্ট করি নাই, আমরা করবও না। কাজেই যে চ্যাপ্টার ক্লোজ হয়েছে, আমরা স্বাধীনতার অনেক পরে জন্মগ্রহণ করেছি, আমার অরিজিনাল 79, সো দ্যাট আমরা বাংলাদেশকে ধারণ করি, বাংলাদেশের লাল সবুজের পতাকা মুড়িয়েই আমরা চলি। কাজেই এই দেশকে আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে বিদেশি যে কোনো আধিপত্যবাদের কাছে আমরা এই দেশকে বন্ধক দিতে চাই না। যার কারণে আমরা কিন্তু আমেরিকার সাথে যে চুক্তি সেটা নিয়েও আমরা বলছি, এবং আমাদের আমিরে জামাত কিন্তু বলছেন যে আমেরিকার সাথে যে চুক্তি, যে খলিল সাহেব বলে দিলেন যে আমরা বিএনপি জামাতের সাথে আলোচনা করেছি, শেষ করতে দেন। জামাত কিন্তু স্পষ্টভাবে বলেছে যে আমাদের সাথে এটা নিয়ে আলোচনা করা হয় নাই। সরকারের অবস্থান রয়েছে যে এই চুক্তি নিয়ে সংসদে আলোচনা তুলে এটাকে করা। আমরা বলছি যে এই যে চীনের সাথে যে আলোচনাগুলো হচ্ছে, যে চুক্তিগুলো হচ্ছে, অলরেডি কিছু চুক্তি হয়ে গেছে, আমরা হয়তো বিস্তারিত জানি না কি চুক্তিগুলো হচ্ছে। চীন বর্তমান বাংলাদেশের একটা ভালো বন্ধু রূপে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশের অর্থনীতিতে তারা অবদান রাখছে, বাংলাদেশের উন্নয়ন অবকাঠামোয় তারা অবদান রাখছে, বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছে। বর্তমান প্রধানমন্ত্রীর সাথে তাদের অতীতে কোনো দূরত্ব থাকলেও সেই দূরত্ব ঘুচিয়ে তারা প্রধানমন্ত্রীকে উষ্ণ সম্বর্ধনা জানিয়েছে। মূলত একটা দল বা প্রধানমন্ত্রী নয়, বাংলাদেশকেই তারা সম্বর্ধিত করেছে। এই দিক দিয়ে জামাত কিন্তু সেটাকে ওয়েলকাম করেছে। যেখানে ইন্ডিয়া আমাদের প্রতিনিয়ত বিভিন্নভাবে আমাদের সীমান্তগুলোতে পুশিনের মাধ্যম দিয়ে আমাদের এখানে মানুষের সীমান্ত হত্যা থেকে শুরু করে বহু ধরনের অন্যায়, অবিচার এবং মাদক থেকে শুরু করে চোরা কারবারি সমস্ত কিছু তাদের সীমান্ত দিয়ে আমাদেরকে অস্থির করে তুলছে। এই জায়গায় আমাদের একটা বড় বন্ধুর দরকার ছিল। সেই বন্ধুত্বপূর্ণ জায়গা এবং ব্যবসা বাণিজ্য বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন দুয়ার আমি মনে করি প্রধানমন্ত্রীর এই সফর দিয়ে। আপনি মাননীয় প্রধানমন্ত্রী একটু প্রশংসাও করলেন। এইখানেই আসলে আমার শুরুটা ছিল যে যদি বিভিন্ন জায়গাতে তার কাজের প্রশংসাই করবেন তাহলে আন্দোলন করে তাকে বাধা দিচ্ছেন কেন? আমরা আজকে একটি ঘটনা দেখেছি, ডাক্তার ABM আব্দুল্লাহর প্রফেসর ইমেরিটাস হিসেবে যে নিয়োগ ছিল সেটা বাতিল করা হয়েছে। সেটা হতেই পারে, যে কোনো সরকার আসলে একজনকে প্রফেসর এমেরিটাস সেটা বাতিল করতে পারেন, হয়তো সরকারি নির্দেশে হচ্ছে, অথবা এই যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারা হয়তো সিদ্ধান্ত নিয়েছেন তাকে প্রফেসর এমেরিটাস হিসেবে রাখবেন না, কিন্তু তার অতীতের বেতন ভাতা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। এটা তো খুবই একটি অদ্ভুত বিষয়। আপনার এই বিষয়ে কি কোনো মন্তব্য আছে? নিশ্চয়ই। দেখুন যে প্রতিহিংসার যে রাজনীতিতে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি, একজন বরেণ্য চিকিৎসক আমি দেখছিলাম সংবাদ মাধ্যমে যে তিনি বলছেন যে আমার 50 বছরের পেশাগত অভিজ্ঞতা, আমার ছাত্ররাই এখন অনেকে অধ্যাপক, তো আমাকে এইভাবে অসম্মানিত করার কারণ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তো তার ছাত্ররা আছে, তার কলিগরা আছে, বা তার সঙ্গে যারা কাজ করেছে এমন জুনিয়ররা আছে। তো তারা যখন এইরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে, সেই সিদ্ধান্তটা যে ভবিষ্যতে তাদের জন্য আসতে পারে, এরকম অপমানের সংস্কৃতি তৈরি হতে পারে, এটা কি তারা বিবেচনা করছে? এবং এই পাল্টাপাল্টি যে এই যে এক ধরনের প্রতিহিংসামূলক আচরণ কিন্তু আমরা সমাজের সব ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। এই যে ভাই যেমনটি বললেন যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা কিন্তু এক কাট্টা, তারা কিন্তু এই রকম ঘটনার ক্ষেত্রে কিন্তু কোনো মতামত দেবেন না। ফ্যাসিবাদের বলবো আপনার পরে নিশ্চয়ই, মানে আমরা তো এটি প্রথম নয়, এই ধরনের আরো ঘটনা আমরা দেখেছি। সাকিব আল হাসানের ক্ষেত্রে দেখেছি। বাংলাদেশের সবচেয়ে বড় যে তারকা মেসির কথা ধরুন, আপনি আর্জেন্টিনায় যদি এই ঘটনা ঘটতো,
কোনো রাজনৈতিক বিলনের পরে মেসিকে এইভাবে কি নিষিদ্ধ করা হতো? তাহলে আমরা জানি না, আর্জেন্টিনাটা জানি না, কিন্তু আমরা যে এগুলো করব এগুলো তো আমরা এখন বুঝতে এবং পেরেছি। সেটা তো আমরা শুধু এই ক্ষেত্রে এবং কেন, এক আমরা ধরনের অসভ্যতা এবং সব জায়গায় আমরা শিক্ষকদের গলায় জুতার মালা দিয়েছি, আমরা মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙেছি, আমরা মাজার ভেঙেছি, আমরা জুলাই সনদ যেই বইটা আমরা লিখেছি সেখানে ভূমিকায় পাকিস্তানের নাম দিয়েছি হানাদার বাহিনী। এবং আমরা বিসিএস পরীক্ষায়, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধকে লেখা হয়েছে প্রতিরোধ যুদ্ধ। তো এইগুলোর কি হঠাৎ করে আচমকা হয়ে গেছে কোনো কার্যকারণ ছাড়া? সেই ধারাবাহিকতায় আজকে আব্দুল্লাহ স্যারের বিরুদ্ধে এই ধরনের ঘটনা ঘটছে। কারণ আপনি দেখবেন যে আবুল বারাকাত, তিনি একজন গুরুত্বপূর্ণ অধ্যাপক, তাকে যেভাবে হেনস্থা করা হলো, আপনি যার বিরুদ্ধে অভিযোগ আছে তাকে আপনি সুস্পষ্ট অভিযোগের বিরুদ্ধে আপনি ফৌজদারি মামলা দেবেন, তা নয় আপনি 2 বছর ধরে আপনি জেলে তাকে ফেলে রাখলেন। সাংবাদিক লেখক শাহরিয়ার কবিরের ক্ষেত্রেও এমনটি ঘটেছে। 266 জন সাংবাদিকের নামে হত্যা মামলা ঘটেছে। আপনি দেখুন যে প্রত্যেকটা ক্ষেত্রে পেশা, শ্রেণী পেশা নির্বিশেষে আমরা যদি এইভাবে জিঘাংসামূলক আচরণ করি, আজকে আওয়ামী লীগ বিপন্ন, পরে বিএনপি হতে পারে। যেমন আগে বিএনপির এই যে 12 বছর বা 15 বছর, তখন বিএনপির নামে হরে ধরে মামলা দেওয়া হয়নি, এবং আগামী 12 বছর বা 15 বছর আওয়ামী লীগের নামে হরে ধরে মামলা দেওয়া হবে। আমরা কি এভাবেই পাল্টাপাল্টি চলতে থাকবে? তার মানে আমরা কোথাও স্থিরভাবে দাঁড়িয়ে দেখব না যে আমরা পাশাপাশি বসে কথা বলতে পারি এবং পরম সহিষ্ণু একটা সমাজ তৈরি করতে পারি। যেখানে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে তিনি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না, তিনি উদাহরণ পর্যন্ত দিয়েছেন নিজের। তাহলে তার দলবল এরকম করছে কেন? তার দলবল এরকম করছে কারণ হচ্ছে দলবল শূন্য মাঠে গোল দিতে চায়। কারণ তার বিএনপি তো শূন্য মাঠে গোল দিতে চায় না, কারণ বিএনপি এর আগে আওয়ামী লীগকে পরাজিত করে 2বার ক্ষমতা এসছে প্রকৃত নির্বাচনে, 91-তে একবার, আর একবার হচ্ছে 2000 সরকার মাঠ শূন্য করতে চেয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই মাঠ শূন্য করতে চেয়েছে, শুধু চায়নি, তারা সেটা কার্যত করেছে। আপনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগুলোতে দেখুন সমস্ত জামাতপন্থী শিক্ষকদেরকে, সেটা তো এখন বদল হয়ে এখন বিএনপি পন্থী। তাই তো হবে, কারণ যা করা হয়েছিল সেটা পরিবর্তন হয়ে বিএনপি সেটা করেছে। কারণ আমাদের বদলাচ্ছে ভালো কোনটা, তাহলে কি কিছু বদলালো? এইটুকু বদলালো, যা এখন যেটা করা হয়েছে সেটা 2/3 ভোটে নির্বাচিত সরকার করেছে। আর আগে একটা অনির্বাচিত সরকার করেছিল, যেই অনির্বাচিত সরকার জুলাই সনদের নামে রাজনৈতিক দলের হাতে পায়ে শেকল পরিয়ে দেবার চেষ্টা করছে, এবং সেটা আবার জামাত দাবি করছে ওই শেকলই পরাতে হবে, কারণ আওয়ামী লীগ এবং বিএনপির হাতে পায়ে শেকল পরালে জামাত এনসিপির জন্য ভালো হয়। আমরা এখানে তো জামাতের প্রতিনিধি আছেন, আপনি এই বক্তব্যের সাথে একমত? আর এই যে ডাক্তার এবিএম আব্দুল্লাহর সাথে যেটা করা হলো, একজন এমেরিটাস অধ্যাপক, এই পদটা হচ্ছে সম্মানের। এই সম্মান যদি কোনো প্রতিষ্ঠান দিয়ে থাকে, দিয়েছে, এবং সেই সময় যা ভাতা দিয়েছে। এমেরিটাস থাকা অবস্থায় তো এমন নয় যে তাকে অনেক পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে, ব্যাপারটা সেরকম নয়। তার কাজ আসলে এক ধরনের সম্মানজনক কাজ। উনি হয়তো পড়াবেন, লেকচার নেবেন, অথবা মাঝে মধ্যে রোগী দেখবেন, কিন্তু এখন যে ভাতা ফেরত দিতে বলা হয়েছে, এইটা তো আসলে একটা খুবই, আমি বলবো যে একটা এরকম কাজের উদাহরণ নাই কিন্তু আসলে। আমি কিন্তু আজকে মানে আমার মোবাইলে কিন্তু ওনার ছবিটা সহই আমি নিয়ে আসছি। এই বিষয়টা আপনি না তুললেও আমি নিজেই হয়তো কোনো একটা ফাঁকে তুলতাম। উনি বাংলাদেশের একজন খ্যাতিমান চিকিৎসাবিদ। ওনার দলীয় পরিচয়ের চেয়ে উনি একজন খ্যাতিমান চিকিৎসাবিদ, উনি বাংলাদেশের একটা সম্পদ। এটাকে রেসপেক্ট করা উচিত। ওনার সাথে এই আচরণের আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এটা কখনোই গ্রহণযোগ্য না। হতে পারে ব্যক্তির অনেক ধরনের দলীয় পরিচয় থাকতে পারে, এখন বাতিল হয়ে গেলে এখন উনি ভাতা পাবেন না, কিন্তু আগের ভাতা ফেরত দিতে হবে। আমি একটু শেষ করি। ওনার বিরুদ্ধে এরকম কোনো এলিগেশন নাই যে উনি অন্যায়, অপকর্ম, অবিচার, সন্ত্রাস, অন্য কিছুর সাথে জড়িত। যদি থাকতো তাহলে তাকে তার সেই জায়গায় নিয়ে আইন আদালতে নিয়ে বিচার করা যেত। কিন্তু এরকম একটা প্রজ্ঞাপন দেওয়ার মাধ্যম দিয়ে মূলত আমাদের স্বাস্থ্যমন্ত্রীর একটা বক্তব্য ছিল আর কি আগে, যে আমার জাউরা রূপটা তোমরা দেখবা। তো উনার কিছু কিছু জায়গায় যে জাউরা রূপটা, হ্যাঁ, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, উনার একটা বক্তব্য কিন্তু ভাইরাল। উনি এটা বলেছেন যে আমাকে তোমরা নাও একটা পর্যায় পর্যন্ত, আমার কিন্তু এই রূপের বাইরে আমার একটা জাউরা রূপ আছে। তাই জাউরা রূপের শিকার হয়েছেন উনি। জাউরা রূপের শিকার হয়েছে আবদিন হাসপাতাল। পুরো যে কোনো কারণেই হোক তদন্ত করে বের করে 6 জন বাচ্চা হত্যা, এটা আমরা কখনোই অ্যালাউ করি না।
যে কারণে মারা গেছে তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়া যেত, হাসপাতাল বন্ধ করা যেত না। বাংলাদেশে এরকম হাসপাতাল যারা মানে 250 থেকে 400 টাকার ভিতরে ডায়ালিসিস করে, এটা অবিস্মরণীয়, এটাকে বন্ধ করে দিলেন। মেডিকেল কলেজের ছাত্ররা সেখানে মানে ইন্টার্নি করতেছে, তাদের বিদেশি স্টুডেন্ট রয়েছে প্রায় 1000+ স্টুডেন্ট সেখানে, তাদের সমস্ত কার্যক্রম কয় আমি তো কি করি নাই, কলেজ বন্ধ করি নাই। তাহলে এই জায়গাগুলোতে উনি যাচ্ছেন। উনি কি করলেন, নোয়াখালীতে গেলেন, নোয়াখালীতে যে একবারে চিকিৎসকদের নাজেহাল করে ফেললেন। ওই যে হাসপাতালটা আমি খবর নিয়েছি, খবর নেওয়ার পরে আমরা দেখলাম যে ওখানে 100 রোগীর ব্যবস্থাপনা আছে, ওষুধপত্র থেকে করে সব কিছু, কিন্তু সেখানে 700 থেকে 800 রোগী যায়। ব্যবস্থাপনা আপনি বলেন যে 7 গুণ 8 গুণ যদি বেড়ে যায় সেখানে তো ক্রাইসিস তৈরি হয়। যেখানে লোক লাগবে 700-800 সেখানে লোক আছে 100, তা আপনি জনবল তো দিচ্ছেন না। সব সরকারি তার মানে হাসপাতালতে এরকম, তারপর ডাক্তার না, তাহলে আপনি কেন শুধু মানে আপনার অপছন্দের লোক হলে তাদেরকে এভাবে মানে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন? এটা বাংলাদেশকে অপমান করা হয়। আমি মনে করি যে এই সরকার এই যে গণতান্ত্রিক জায়গায় আমাদের নতুন প্রজন্ম কিন্তু এই জাতীয় রাজনীতিকে পছন্দ করে না। ব্যক্তিগতভাবে আমিও পছন্দ করি না, আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং আমি মনে করি যে এই জায়গায় সরকার ঠিক করে নাই, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এরপরে আমি ভাইয়ের সাথে একটু ইয়ে করেই বলি, আবুল বারাকাত সাহেবের উদাহরণ এনেছেন। আবুল বারাকাত সাহেব বাংলাদেশের অর্থনীতির বিদ হিসেবে উনি একজন ক্যান্সার। উনার পছন্দ না হইলেও উনি উনার মত পথ আদর্শের বিরুদ্ধে হইলেও তাদেরকে জঙ্গি বানানো, তাদেরকে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত করে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো, ইসলামী ব্যাংক, তারপরে ইবনে সিনা ইসলামী ব্যাংক হাসপাতাল, এইগুলোর ব্যাপারে উনি বহু গবেষণা লিখে দিয়ে আমলিগকে প্ররোচিত করেছেন এগুলো ধ্বংস করার জন্য, এবং সেটাই হয়েছে। এবং আজকে মীর কাসিম আলী মিন্টুর মতন একজন মানে বাংলাদেশের একটা সফল ব্যবসায়ী এবং অর্থনীতিবিদ, যার হাত দিয়ে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়ে এত বড় জায়গায় এসেছিল, তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এরকম সম্পদগুলোকে আমরা কি করে দিচ্ছি? এই আবুল বারাকাত সাহেবদের মতন একজন প্রফেসর গবেষণা করে রাজনীতিবিদদের হাতে এগুলো তুলে দিয়েছে। আজকে আমাদের কষ্ট হয়, আমি অবশ্যই নিন্দা জানিয়েছি, আমাদের এই সাথেও নিন্দা জানানো দরকার ছিল। সেই সময় দৈনিক সংগ্রামের আবুল আসাদ সাহেবকে টেনে হুঁচড়ে তার জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল, একজন প্রবীণ সম্পাদক। সে তারপরে আমার দেশের মাহমুদুর রহমান সম্পাদক ছিলেন, তাকে কি করা হয়েছে? কুষ্টিয়াতে তাকে আদালত চত্বরে একবারে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। আমরা সুশীলগিরিতে তখন কাউকে দেখি নাই। আমি আগেরটারও নিন্দা জানাই, এখনকারটা নিন্দা জানাই, এবং ভবিষ্যতে যদি কেউ এই জাতীয় যারা দেশের সম্পদ তাদের সাথে মানে কোনো অন্যায় আচরণ করে, আমি তারও নিন্দা জানাতে থাকবো। এটাই আমার স্ট্যান্ড, এবং আমাদের স্ট্যান্ড এটাই হওয়া উচিত। যদি আমাদের কারোর ভিতরে ব্যত্যয় দেখা যায়, আমি মনে করি রাজনীতিতে কিন্তু ওই পুরাতন বন্দোবস্তর দিকে কিন্তু আর নতুন জেনারেশন যাবে না। আজকে যাদেরকে আমরা বলছি জেনজি, তাদের পরে আরেকটা আলফা তৈরি হচ্ছে। এই আলফারা কিন্তু এর চেয়ে আরো পরিচালিত পরিশুদ্ধ রাজনীতি বাড়বে না যদি অসম্মান চলে। আমি মনে করি যে একটা জায়গায় যে আমরা এটাকে থামাতে হবে। আমরা নতুন নতুন বিষয় উৎপাদন করি বাংলাদেশে, যেমন আরেকটা বিষয় এসেছে, সব বাহিনী দিয়ে তদন্ত করে 1 টাকার দুর্নীতি বের করতে পারলে হাসান আব্দুল্লাহ বলেছেন তিনি ইস্তফা দিয়ে দেবেন। তো দুর্নীতি প্রমাণ করার বিষয়ে উনি একটি চ্যালেঞ্জ দিয়েছেন, কিন্তু শুধু তো ঘুষ কিংবা টাকা চুরি করাই দুর্নীতি না, অনৈতিকভাবে চাঁদা নেওয়া কিংবা দলীয় অর্থের হিসাব না দেওয়া, এগুলোও তো দুর্নীতি। তাহলে আমরা কি করে বুঝবো যে কোনটা দুর্নীতি ইস্তফা দেওয়ার মতো আর কোনটা ইস্তফা দেওয়ার মতো না? জি দেখুন তুষার ভাই, কথা দিয়ে তো হাতি ঘোড়া সবই মেরে ফেলা সম্ভব। আপনি আজকে দেখুন যে টিআইবি একটি সংবাদ সম্মেলনে জানিয়েছে যে 24 সালের অক্টোবর মাস থেকে শুরু করে 25 সালের নভেম্বর মাস পর্যন্ত এই 1 বছরে সরকারি ঘুষ লেনদেন হয়েছে তার 23 সালের রাজনৈতিক সরকারের চেয়ে শতকরা 15% বেশি। এই কিন্তু হাসনাত আব্দুল্লাহদের সময়ের কথাই তারা বলা হচ্ছে, এবং টিআইবি একটি নিরপেক্ষ অবস্থান থেকেই এই পরিসংখ্যানটা জানাচ্ছে। হাসনাত সরকারে ছিলেন না, কাছাকাছি তো, তাদেরই তো সব ভাই ব্রাদাররা, এবং তাদেরই এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা আপনার মনে পড়ে যে কুমিল্লার বরাদ্দের কথা, যে 2টি উপজেলায় কত বরাদ্দ হয়েছিল, ওই বিষয়গুলোতে লিগ্যালি বরাদ্দ দিয়েছে, আইনি বরাদ্দ, ক্ষমতাকে কাজে লাগিয়ে যেমন ক্ষমতাকে কাজে লাগিয়ে জামাত বলছে আবুল বারাকাত সাহেব যেই গবেষণা করেছেন সেই গবেষণা করবার কারণে তার জেলটা ঠিক আছে।
অর্থাৎ তিনি আনুষ্ঠানিকভাবে বলছেন জামাত নেতা যে আমরা গবেষণার বিরোধী। গবেষণা করে যদি দেখা যায় যে জামাত এই কাজগুলোর সঙ্গে জড়িত, করতে পারবে না কোনো শিক্ষক সেই গবেষণা। আপনি আবুল বারাকাতের গবেষণার উত্তর হতে পারে আরেকটি গবেষণা। আপনি গবেষণা করে প্রমাণ করুন যে আবুল বারাকাত সাহেব এই জায়গায় ভুল করেছেন। তা না করে আপনি 2 বছর বিনা বিচারে তাকে আটক রাখলেন এবং কারা রাখলেন? অন্তর্বর্তীকালীন সরকার রাখলেন। অর্থাৎ জামাতের প্রভাবিত যে অন্তর্বর্তীকালীন সরকার, তার অকাট্য প্রমাণের একটি প্রমাণ এই ধরনের মুক্ত বুদ্ধির সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবীদের প্রতি আক্রমণ করেছে সরকার। আপনি দেখুন যে হুমায়ুন আজাদকে যেভাবে রক্তাক্ত করা হলো, এই নিয়ে কিন্তু জামাত কখনো আপত্তি জানায় না। 13 জন ব্লগারকে হত্যা করা হলো, এই নিয়ে কিন্তু জামাতের কোনো আপত্তি নাই। বাংলা ভাইয়ের উত্থান হলো, 64 জেলায় একসাথে বোমাবাজি হলো। জামাতের একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হিসেবে তাদের অবস্থান পরিষ্কার করা দরকার নয় কি? এই যে মুক্ত চিন্তার প্রতি বারবার আঘাত হয়, বিভিন্ন রকমের লেখকদেরকে নির্যাতন করা হয়, জামাত কখনো কোনো পরিষ্কারভাবে তাদের অবস্থান ক্লিয়ার করে না। আপনি সংসদে আপনি দেখুন, তখনও জামাত ছিল, এখনও জামাত আছে। আমাদের যে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যতে লেখকরা কতখানি চিন্তা করতে পারবে, কতখানি প্রকাশ করতে পারবে, আমরা তো শঙ্কিত। কারণ তাদের যে ট্র্যাক রেকর্ড আমরা দেখতে পাই, সব সময় মুক্ত বুদ্ধির উপরে, মুক্ত চিন্তার উপরে তাদের আক্রমণ। আজকে আবুল বারাকাতের সম্পর্কে তারা সরাসরি বলছেন শাহরিয়ার কবির সাহেবের দোষ কি? তিনি জামাতের বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করেছেন। এই তো সাংবাদিক শাহরিয়ার কবিরের দোষ, সেই জন্য তিনি এখনো আপনি জেলের মধ্যে আছেন। কাজেই আপনি যদি আজকে এই পরিস্থিতি দাঁড়ায়, মুক্তিযুদ্ধ করলেই যদি বলা হয় যে আপনারা চেতনা ব্যবসা করছেন, মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করছেন, আমাদের কথা তো ভাই সবাই মিলে আমরা মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করি না কেন? কেন আপনাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করতে হয়? কেন বঙ্গবন্ধুকে এবং শ্রদ্ধেয় নেতাদের সম্পর্কে আপনার আজে বাজে কথা বলতে হয়? আমরা সবাই যদি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত হতে পারতাম, তাহলে তো আর আওয়ামী লীগ নিজের পকেটে একা মুক্তিযুদ্ধকে ঢুকাতে পারতো না। আমরা সকলে মিলে মুক্তিযুদ্ধকে নিয়ে নানান রকম হেয় করি দেখেই তো আওয়ামী লীগকে একা এই কথা বলে তারা নিজেরা মুক্তিযুদ্ধের একটা মুখোশ পরে বসেছিল। আপনি যদি মুক্তিযুদ্ধের চেতনাটাকে আমরা বাস্তবায়ন করতে পারতাম, এটা তো মুখে মুখে আওয়ামী লীগ কি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেছে? তাহলে কি সে কওমি জননী হতো? তাহলে কি সে ধর্মনিরপেক্ষতার চর্চা করতো না? দেশে 4 রকম শিক্ষা ব্যবস্থা কেন অব্যাহত রাখলো আওয়ামী লীগ? তারা তো কখনোই বলেনি যে এই একটি দেশে একরকম শিক্ষা ব্যবস্থা করা দরকার, একই দেশে 80,000 যুদ্ধের চেতনার সাথে কওমি জননী হওয়ার অসুবিধা কি? অবশ্যই অসুবিধা আছে, কারণ তারা তো বাংলাদেশের নাগরিক, উনি তাদের জননী হয়েছে। এই যে 4টি স্তম্ভ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র। ধর্মনিরপেক্ষতা এই যে আমাদের সংবিধানে, রাষ্ট্র তো আর জননী হয় না, উনি হয়েছেন। উনি তখনই হলেন যখন তিনি ধর্মনিরপেক্ষতাকে বিশ্বাস করলেন না। আপনি যদি ধর্মনিরপেক্ষতার যে জায়গাটিতে বিশ্বাস স্থাপন করেছিলেন বঙ্গবন্ধু, এই জন্য তাকে 15ই আগস্ট 1975 সালে জীবন দিতে হয়েছে 22 জন সদস্য। কিন্তু উনি যদি বিশ্বাস নাই করেন ওই জায়গাতে, তাহলে ওনাকে আবার অভিযুক্ত করা হচ্ছে কেন যে উনি চেতনার পক্ষে ছিলেন? তাহলে তো ওনাকে আপনি বলছেন উনি চেতনা বিরোধী। এবং ওনাকে আমি যেটা বলতে চাচ্ছি, আমার কথাটা যদি একটু মনোযোগ দিয়ে শোনেন, উনি বহিরঙ্গটুকু খালি ব্যবহার করেছেন। উনি মুক্তিযুদ্ধের বহিরঙ্গ, বাইরের মুখোশটা ব্যবহার করেছেন। অন্তরঙ্গে যেই মুক্তিযুদ্ধের নির্যাস, সেটা দেশের মধ্যে চর্চা করেননি। ধর্ম নিরপেক্ষতা যদি তিনি চর্চা করতেন, তাহলে এত বিপুল বিচিত্র শিক্ষা ব্যবস্থা থাকতো না, এবং শিক্ষা ব্যবস্থা এই 9-6 করে আমাদের চারদিকে এক ধরনের সাম্প্রদায়িক উল্লম্ফন হতো না। সেই জায়গাটি যেভাবে 17 বছর আওয়ামী লীগ করেছে, তার আগে বিএনপিও করেছে, জামাত তো সবসময়ই করে। এই ধর্মাশ্রয়ী রাজনীতি করতে গিয়ে আমরা আমাদের ধর্ম নিরপেক্ষতা হারিয়েছি, যেটা বাংলাদেশকে পাকিস্তান এবং ভারতের থেকে আলাদা করেছিল। ভারতের সংবিধানেও কিন্তু ধর্ম নিরপেক্ষতা নেই। ভারত এটা 76 সালে সংবিধানে যুক্ত করেছে, আমরা 71 সালে করেছি। আর পাকিস্তান তো একটা ইসলামিস্ট দেশ। গত 70 বছরে কোনো সরকার পাকিস্তানে 5 বছর মেয়াদ পূর্ণ করতে পারেনি। এই পাকিস্তানের উচ্চ শিক্ষার জন্য আমাদের শিক্ষামন্ত্রী যান এবং তিনি বলেন আমি পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা দেখে মুগ্ধ। আমরা যখন 6.5
প্রবৃদ্ধি অর্জন করি, আমরা 3.5-এর কাছে যাই আমরা উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য, এবং আমরা সারা বছর আমরা বলি যে ভারতীয় আধিপত্যবাদ। ধরেন কারো যদি প্রবৃদ্ধি কমও হয় তার শিক্ষা ব্যবস্থা তো ভালো হইতে পারে। শিক্ষা ব্যবস্থা তো প্রবৃত্তির সাথে সম্পর্কিত, কারণ আপনার প্রবৃত্তি কিন্তু অনেক কিছুর সঙ্গে আসে। আপনার এরকম একটা প্রাণবন্ত জাতি, আপনি দেখুন আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা এত সমালোচনা করি, তারপরেও বিশ্বব্যাংকের তথ্য আপনাকে কি দিচ্ছে জানেন? 2010 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই 15 বছরে সারা বিশ্বের প্রবৃদ্ধি যখন গড়ে 3.5%, তখন বাংলাদেশের প্রবৃদ্ধি 6.24, যেটা মাত্র 5টি দেশ অর্জন করেছে। চীন সবচেয়ে বেশি 7.5, বা বাংলাদেশ সেখানে আছে। এখন আপনি বলতে পারেন আওয়ামী লীগ তো এত কর্তৃত্ববাদী শাসন করলো, এত লুটপাট করলো, তারপরেও এই অবস্থা কেন? আপনি 2024 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ে তখন আমাদের রিজার্ভ $650 বিলিয়ন, আর বিএনপি যখন 2006 সালে যায় তখন ছিল $72 বিলিয়ন। তার মানে আমরা বলতে চাই না যে উন্নয়ন কখনো গণতন্ত্রের বিকল্প হতে পারে, যেটা আওয়ামী লীগ বলেছিল। তারা বলেছিল আমরা উন্নয়ন দিচ্ছি, গণতন্ত্রের দরকার নাই, আমরাই এখানে থেকে যাব রাতের বেলা নির্বাচন করে। সেই জায়গা থেকে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, তারপর সাম্প্রদায়িক শক্তি সেটাকে হাইজ্যাক করে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায়। তারপর তারা নিজেরা নির্বাচন করেছে। এটা আমরা এবং মামুদের নির্বাচন হয়ে গেছে, যেটা হয়েছিল আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জাতীয় পার্টি ফ্রিডম পার্টির মতো। আপনি একটা লম্বা সময় কথা বলেছেন কি জনাব মান্নান, অনেকগুলো অভিযোগ উত্থাপন করেছেন মাহবুব আজিজ, আপনি কি বলবেন? জি, আপনাকে ধন্যবাদ। মাহবুব আজিজ ভাই যে অনেক অভিযোগ উত্থাপন গবেষণা বিরোধী বলেছেন। হ্যাঁ, না অবশ্যই, আমি যে কোনো কথা, এই স্বাধীনতা থাকতেই পারে, এই একজন গবেষককে গবেষণা দিয়ে উত্তর না দিয়ে কেন? তবে অবশ্যই মানে আবুল বারাকাত সাহেব ইন্টেনশনাল রিসার্চের মাধ্যম দিয়ে একটা জাতি গোষ্ঠীকে নির্মূল করার যে পরিকল্পনা উনি এঁটেছিলেন, আমি সেটার নিন্দা করেছি। কে কিসের অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করেছে তার বিচার আছে, এটা আইন আদালত এবং সেখানে তদন্তর মাধ্যম দিয়ে সেগুলো মানে বিচারের ব্যাপার আছে। আমি বলছি না যে সেটা সাথে আমার যেটা বিচারাধীন বিষয় সেটা নিয়ে আমি কথা বলতে চাই না। এরপরে ভাই অনেকগুলো কথা বলেছেন, আমি তো ওনাকে পয়েন্ট দিয়েছিলাম যে আবুল হাসান সাহেব সম্পর্কে একটু বলেন, মাহমুদুর রহমান সাহেব সম্পর্কে, উনি এগুলো এড়িয়ে যান, এগুলো হয়তো ওনার ভালো লাগে না এই লোকগুলোর ইয়েতে। উনি এই নির্বাচনকে আমরা এবং মামুদের নির্বাচন বলতে চান, এটা একটা দুঃসাহস। কারণ উনি হাসিনা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেছেন না, দেখেন আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেছি, আমরা 100% বলি নাই, কিন্তু তাই বলে আপনাকে এটা বলার আগে আমি ডামি এবং নিশিরাতের নির্বাচনটা বলে সেই কথাটুক বললে আমি ওনাকে ওয়েলকাম করতাম। উনি কিন্তু ওই জায়গায় মানে বাকশালের কথাও বলেন না, হাসিনার যে মানে ভোট ডাকাতির কথা এটাও কিন্তু উনি বলতে মানে লজ্জা পান। প্রবৃদ্ধির কথা বলছেন 6-এর বেশি, এটা একটা মানে ভোগা ছাড়া আর কিচ্ছু না, এটা কাগজ কলমের প্রবৃদ্ধি। মূলত এই প্রবৃদ্ধি তো বিশ্বব্যাংক আমি বলছি এটা কাগজ কলমের প্রবৃদ্ধি, কারণ বাংলাদেশের সমস্ত ব্যাংক এবং সমস্ত জায়গায় লুটপাটের টাকাগুলোকে কিন্তু লুটপাট বা হাইজাক বা যা চলে গেছে, যা আর কোনোদিন পাওয়া যাবে না, এটা কাগজে কিন্তু আমাদের ঘরেই আছে। কাজীর মানে গোয়ালের গরু আছে আপনার কিতাবে, গোয়ালে নাই, তো সেইভাবে একটা প্রবৃদ্ধি দেখায় দিতে তো এখানে কোনো অসুবিধা নাই। কাজেই আপনি কি শেয়ার বাজারের লুটপাটকে অস্বীকার করবেন? আপনি বাংলাদেশ ব্যাংকের লুটপাটকে অস্বীকার করবেন? বাংলাদেশ থেকে এস আলমের লুটপাটকে যে দেশে অর্থমন্ত্রী বলে যে 6,000 কোটি টাকা কোনো টাকাই না, এইগুলোর বিরুদ্ধে কোনো কথা নেই। এরপরে আমি আপনাকে যেটা বলতে চাই যে টিআইবি যে রিপোর্ট দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, ওই সময় যিনি অর্থ উপদেষ্টা ছিলেন তিনি কিন্তু বিএনপি ঘরানার এবং বিএনপি মহাসচিবের একজন ভালো বন্ধু, এবং তার মাধ্যম দিয়েই কিন্তু এটা হয়েছে। কাজেই আর এই দুর্নীতিতে এগিয়ে যাওয়ার মূল কারণটা হচ্ছে যে শেখ হাসিনা রেখে যাওয়া যে প্রশাসন সমস্ত জায়গায় যারা বসে রয়েছে তাদের দোসররা, তারাই বাংলাদেশকে কলুষিত করছে। সো দ্যাট এই 17 বছরের রিজিম চেঞ্জ করতে গেলে আমাদেরকে সময় লাগবে। অন্তর্বর্তী সরকার এসে এটাতে নিজেদের পছন্দ মতো এত লোককে নিয়োগ দিল, এত লোককে নিয়োগ দিতে পারে নাই, এত লোককে নিয়োগ দিতে পারে নাই। কয়টা বিসিএস হয়েছে, কয়টা নিয়োগ হয়েছে? কাজেই প্রতিটা জায়গায় প্রতিটা পদে পদে কিন্তু গুরুত্বপূর্ণ পদে নতুন লোক দিয়েছেন, ফ্যাসিস্টের সমস্ত দোসররাই কিন্তু
Frozen পুরনো আমলাদেরকে এনে কাজেই সেগুলো আসছে মাইক্রোওয়েভে গেছে, গরম করেছেন। সেগুলো আসছে গেছে, একটা প্রমোশন নিয়ে তার রিটায়ারমেন্টের টাইম হয়ে গেছে, চলে গেছে, অল্প কয়েকজন চুক্তিভিত্তিক নিয়োগে আছে। এর বাইরে সমস্ত জায়গায়, মাঠ পর্যায়ে সমস্ত জায়গায় কিন্তু ফ্যাসিস্টের দোসরাই বসে আছে। কাজেই এই দুর্নীতির যে মানে বাংলাদেশের যে অবস্থান, এটা ফ্যাসিস্টের ধারাবাহিকতারই একটা অংশ, এটা নতুন করে কোনো অবস্থান তৈরি হয় নাই। আমি এখানে ওনাকে একটু বলতে চাই যে বাংলাদেশে তো অনেক হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডগুলো রিসেন্টলি যেগুলো হয়ে গেল, যে 24-এর গণ অভ্যুত্থানের সময় যে 1400 মানুষের শাহাদাত হলো, এই গণহত্যার ব্যাপারে ওনাদের একটু কষ্ট হয় না? তারপরে শাপলার গণহত্যার ব্যাপারে ওনার কষ্ট হয় না? সাইদি সাহেবের যে রায় হয়েছিল, তারপরে প্রায় 1.5 শতাধিক মানুষকে হত্যা করা হয়েছিল, এই গণহত্যার ব্যাপারে কষ্ট হয় না? পিলখানার গণহত্যার ব্যাপারে ওনাদের কষ্ট হয় না? অর্থাৎ আওয়ামী লীগ যেগুলো করেছে সেইগুলো ওনাদের কাছে খুব মজা লাগে, আর আওয়ামী লীগের পরে আসে না, না, এগুলো মেনশনই করেন না। যারা এগুলো মেনশন করেন না, তারা বুদ্ধির নামে মূলত বাংলাদেশকে এই যে ধর্মনিরপেক্ষতার মাধ্যম দিয়ে, আমি মনে করি ধর্মনিরপেক্ষতার মাধ্যম দিয়ে তারা বাংলাদেশকে পুরাতন বন্দোবস্তে, ওই ফ্যাসিস্টদের বন্দোবস্তে ফিরিয়ে নিয়ে যেতে। অর্থাৎ এই কথা জোর করে বলাতে চান যে তার চেয়ে আগেরটাই হাসিনাই ভালো ছিল না, বাংলাদেশের মানুষ এই কথা বলেন না উনি। শুনেন, যাই হোক, সোজা সরল বাংলা ভাষা, যদি বাংলা ভাষা বুঝে থাকেন, 12 বছরের যেই দুষ্কর্ম আওয়ামী লীগ করেছে তার জন্য 24-এর গণঅভ্যুত্থান হয়েছে। আমিডামি নির্বাচন, রাতের বেলা নির্বাচন, একা একা নির্বাচন, লুণ্ঠনবাজির জন্য 24-এর গণঅভ্যুত্থান হয়েছে, এবং সেখানে দলমত নির্বিশেষে সকলে অংশগ্রহণ করেছিল। এই সাম্প্রদায়িক শক্তি তারপরে এসে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে জাতির কাঁধে চেপেছে, যারা 71-এ এই বাংলাদেশের স্বাধীনতায় মানেনি, তারা এসে এই বিরোধী দলের আসনে বসে গেছে। এইটা জাতির জন্য দুর্ভাগ্যজনক, আমাদের নিজের চোখে এটা দেখতে পালায় না গেলে বসতো না। এবং এই জায়গাতে পালানোর জন্য আমি কিন্তু একটি কথা বলে নেই আপনার সময়, এই যে পালানোর জন্য সেটা আমরাই সকলে মিলে, এই জাতি সেটা ঠিক করেছে কে পালাবে কে পালাবে না। কিন্তু তারপরে অন্তর্বর্তীকালীন সরকার এসে ঠিক করে দিয়েছে এইখানে একটি বিভাজিত রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে হবে, যেইখানে ডানপন্থা এবং সাম্প্রদায়িক শক্তিকে তারা বসিয়ে দিয়েছে, এবং যাদের ভোট ছিল 4% সেটা 36% এসেছে। আপনি দেখুন যে ইতিহাসের কথা বলা হয়, তারা 71-এর কথা না বলে তারা চলে আসে রক্ষী বাহিনী, তারা চলে আসে শাপলা চত্বরে। গণমাধ্যম বলে একটা ব্যাপার আছে, সেই গণমাধ্যমে সব কিছুই লেখা হয়, এবং মুফতে যারা গণমাধ্যমে এসে বসে থাকে, যারা সরাসরি এসে এডিটর হয়, তাদের সম্পর্কে কি বলবো। আজকেও তারা যেই সংবাদ লিখেছে পত্রিকাতে, আপনি পড়ে দেখবেন যে সেইখানে সিনেমার দৃশ্যকে বলা হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন করা হচ্ছে। সাম্প্রদায়িক যে হাঙ্গামা, সেটা অনেক গণমাধ্যম তৈরি করার চেষ্টা করে। কাজেই তাদেরকে নিয়ে বলার আগে আমাদেরকে ওই কথাটিতে বলতে হবে যে ফ্যাসিস্টের দোসর বসে আছে, তারা বলছেন, তার মানে তারা বসতে চায়। তারা কারা? তারা রাজাকার। তারা কারা? তারা মুক্তিযুদ্ধের যারা পক্ষে ছিল না, তারাই বসবে, আর আমরা সকলে এই দেশ থেকে চলে যাব। তাহলে তো বাংলাদেশের নামটাই বাংলাস্তান করে ফেলতে হয়, এবং পাকসার জমিন সাতবাদ এই গান আমাদের গাইতে হয়। 18 মাসে যেই অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারা সকল সঙ্গীত নিষিদ্ধ করেছিল, তারা আমাদেরকে কাওয়ালি গান শুনিয়েছিল ওই ফারুকি উপদেষ্টার নেতৃত্বে। আগামীতে যেই সরকার আসবে, যদি এখনো বিএনপি নিজে সতর্ক না হয়, আজকে যাদের 77টি আসন আছে, তারা আগামী 5 বছর পরে 177-এ বসবে। যদি তাদের 177-এ তারা কি জোর করে বসবে যদি ভোট পায়? কারণ আপনার লেভেল প্লেইং ফিল্ড যদি না থাকে, ফিল্ডটা যদি এরকম হয় আমরা আর মামুরা, তারা বোঝাচ্ছে আমরাই তো আছি, আমরা আর তোমরা মিলে সবকিছু ভাগাভাগি করে নেব, এই যে তারা বোঝাচ্ছে আমরা কিন্তু সবকিছু একসাথে, ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা তখন সরকারি দলের সাথে থাকবো, এই এর মানে কি? আপনারা ঠিক করে দিবেন কিভাবে কি গবেষণা হবে। আপনারা মুক্তিযুদ্ধের আপনি একটি দুঃসাহস শব্দটি উনি ব্যবহার করেছেন। আমি যখন বলেছি আমরা এই শব্দ, আমি তো তাদের কোনো বিষয় বলছি না দুঃসাহস, তার মানে আমাদের কথাগুলোকেও তাদের দুঃসাহস বলে মনে হচ্ছে। না, আপনি এই নির্বাচন সম্পর্কে এভাবে বলতে পারেন না। আবারও বলছি, এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়নি। আপনারা ঠিক করে অন্তর্ভুক্তিমূলক হয়েছে, পালিয়ে যাওয়া দিতে পারেন না, পালিয়ে যাওয়া শক্তি, পালিয়ে যাওয়া শক্তির বিষয়, আবারও আপনি পালিয়ে যাওয়া শক্তির ব্যাপারে দালালি করবেন না, এটাই বোঝা যায় পালিয়ে যাওয়া শক্তির সাথে দালালি
চালাচালি করবেন না, মানসিকতা কাকে পালিয়ে বলে যাওয়ার তাহলে দায় নিতে হবে, এবং কাকে পালিয়ে বলে। যাওয়ার শক্তির দায় নিতে আপনারা হবে। চালনি বলে আপনাদের মতন দালাল ছুঁই সাংবাদিকরা তোর পালিয়ে পেছনে- যাওয়াদেরকে পেছনে ফুটো। এস্টাবলিশ করতে চায় আপনারা এখানে, জামাতের এটা কাছ করবেন না। থেকে শুনতে এই হয় দুঃসাহস আওয়ামী আপনাদের লীগের হয়েছে কথা। মুক্ত এইটাই আলোচনার কারণে। অন্তর্বর্তীকালীন এটা এখানে বসে আপনি করতে সরকারের পারেন না, মাহবুব আজিজ। এটা কখনোই করতে পারেন না। অন্তর্বর্তীকালীন সরকারের এটা কৃতিত্ব। আপনারা করেছেন। এইটা যারা পালিয়ে অন্তর্বর্তীকালীন গেছে, সরকার ইমাম বানিয়ে পালিয়ে গেছে, গেছে। খতিব পালিয়ে গেছে। এইটাই কে দিয়েছে অন্তর্বর্তীকালীন আপনাকে? সরকার বানিয়ে আপনি- গেছে। না, মাহবুব আজিজ, চিৎকার আপনাকে উনি আমার একটা আপনাকে প্রশ্ন করতে আছে। বলছেন। এগুলো কি আলোচনা নিয়ে আপনি তো আসেন? চিৎকার না, না, উনি আপনাকে করতে বলছেন। না, না, আমাকে তো আপনাকে আমার করতে একটা বলছেন প্রশ্ন না। আছে। গার জোরে কথা আপনাকে বলবেন আমার না। একটা গায়ের প্রশ্ন জোরটা আছে। কে দেখাচ্ছেন? মাহবুব আজিজ, আমাকে দুঃসাহস প্রশ্নটা শব্দটা করতে কে দিতে হবে। ব্যবহার করেছে? মাহবুব আজিজ, আমাকে প্রশ্নটা করতে দিতে হবে। আপনি বলেছেন যে একটি সরকারের প্রধান তিনি মুক্তিযুদ্ধের বহিরঙ্গকে ব্যবহার করেছেন। শেখ হাসিনা হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি এটাও বলেছেন কেন তাদের পতন হয়েছে। হ্যাঁ। তো তাহলে তারা যে নির্বাচনে অংশ নিতে পারে না, এটা তো তাদের সাংগঠনিক দুর্বলতার না কারণে। না শক্তি থাকলে তারা করতে পারতো। আমি তো বলছি না যে সেই সুযোগটুকু তো দিতে হবে। জাতীয় পার্টিকে যেভাবে কে দেবে? আপনি তো পুরোটা সুযোগ- শুনেন, আপনি সুযোগ প্রশ্ন দিতে হবে করছেন না, এত শুনতে বড় হবে। দল তার অধিকার জাতীয় নিতে পারে না। পার্টিকে লাল কার্ড দেখিয়েছে জনগণ, আওয়ামী লীগকেও লাল কার্ড দেখাতো। সেইটা কেন ভয়? 6 জেলায় কেন সেনাবাহিনী আনতে হয়? আচ্ছা। কেন খালি সে নৌবাহিনী আর বিমান বাহিনী ছাড়া পুরো বাহিনী নামিয়ে দিয়েছেন? কারণটা কি? আচ্ছা। কারণটা হচ্ছে আমরা- এই আমরা ট্র্যাক শেষ রেকর্ড মন্তব্য নিব। কোনোদিন ভাঙতে আপনাকে পারবেন শেষ না। মন্তব্য নিব। আওয়ামী লীগ না, মুক্তিযুদ্ধের আপনাকে থামতে হবে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে আপনাকে থামতে হবে। ভাই থামাবেন। মাঝখানে যে কথা বললো সেই সময়টুকু তো আমাকে না, না, দিতে হবে। না, আপনি এই- আওয়ামী ওনাকে এই লীগ টাইমটা এখন দিতে হবে। মুক্তিযুদ্ধের নেতৃত্ব পুরো একটা দিয়েছে। সেশন বলছেন এই কিন্তু। নেতৃত্ব দানকারী দলের ট্র্যাক রেকর্ড রাজাকাররা কোনোদিন ভাঙতে পারবে না। আপনি বারবারই বর্তমানের যে অবস্থা সেইটাকে তো আপনি অতীতের বিরক্ত দিয়ে অতীতের হালাল করতে উপরেই পারবেন না। দাঁড়িয়ে থাকে। অতীতের উপরেই ওনাকে দাঁড়িয়ে বলতে থাকে দেন, মাহবুব আজিজ, বর্তমান। ওনাকে এখানে বলতে বলার দেন। আর কিছু নাই। মান্নান আমাকে উনি সাহেবকে বলতে বলতে দেন দেন। নাই, উনি আমাকে না, থামিয়েছেন। আপনি মান্নান সাহেবকে বলতে দেন, আপনি একটা সময় পুরোটা উনি যে বলেছেন। রচনা পড়ে আসছেন এটা রাজাকার, বারবার কিন্তু জাজমেন্ট এটা করছেন। একাত্তর, আমি এটা কি পড়েছি, পাকিস্তান, আমি কি ওনাকে বলেছি। বলতে দেন। দেখেন উনি এগুলো, কবার বলছেন দেখেন, আমি কি বলেছি। উনি যেটা বলছেন যে 4% জামাতের সাপোর্ট 36%-এ চলে আসছে। আবার দেখেন 4%কে 36%-এ নিয়ে যাওয়ার কথা বলছেন। আবার সর্বত্র উনি জামাতিকরণ দেখেন। তাহলে এটা কি এমনি হয়েছে? জামাতের তো লোক আছে। তাহলে যদি উনার পরিভাষায় বলি, সর্বত্র যদি জামাতের লোক না থাকে তাহলে এত জামাতি কোথায় পান? সব জায়গায় তো জামাত দেখতে পান। তার মানে জামাতকে এদেশের মানুষ গ্রহণ করেছে। জামাতের ভিতরে সকল শ্রেণী পেশার মানুষের অন্তর্ভুক্তি হয়েছে। আর রাজাকারের যে দল বলতে চান, লজ্জা থাকা উচিত। আওয়ামী লীগ নিজেরাই যে তালিকা তৈরি করেছে তার ভিতরে সর্বোচ্চ সংখ্যক রাজাকার হচ্ছে আওয়ামী লীগে আছে। এই তালিকা তো জামাত ইসলামী করে নাই। জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করার জন্য আওয়ামী লীগ বিচারিক হত্যাকাণ্ড করেছে, আওয়ামী লীগ গুম খুন আয়নাঘর করেছে। এত কিছু করে জামাত কিন্তু এই দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। জামাতের পাকিস্তান নাই, কিন্তু ভারতের এই আওয়ামী লীগের কিন্তু ভারত রয়েছে। জামাত কখনো কোনো পরিস্থিতিতে এই দেশে জীবন দিয়েছে, কিন্তু দেশ মাতৃকা ছেড়ে যায় নাই। ধন্যবাদ আব্দুল এই যে জায়গাটা ওনাদেরকে মূল্যায়নে আনতে হবে। ধন্যবাদ আব্দুল আজ আমি মনে করব আমাদের যে হাতে বেশি আমি সময় শেষ নাই। একটা কথা, শেষ একটা হয়ে ছোট্ট, গেছে, জি। উনি বলেছেন আমরা অনেক সামাজিক কাজ করি না। আমাদের যে কর্মসূচি এটা আমার গঠন না, আপনারা সংগঠন সামাজিক কাজ পদ্ধতি। করেন যেটা লোকজন জানে। আপনাদের অনেক কোচিং সেন্টার এখানে আছে। একটা না দেখেন আমাদের ইসলামী ব্যাংক আছে। চারটা দফার ভিতরে 3 নাম্বার দফা হচ্ছে সমাজ সংস্কার, সমাজ সেবা। একবারে দফা ভিত্তিক আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড পরিচালনা সামাজিক কাজ করেন। করেন। ওনাদের তো ইসলামী ব্যাংক এতবার ব্যাংক তো- আছে, কিন্তু ওইটা আবার আপনি আওয়ামী লীগ আরো দখল 10টা করেছিল। ব্যাংক আছে, আপনি আরো হাজার 10টা দশটা বানান। আছে। এই ব্যাংক আপনি দখল করাটা 10টা আওয়ামী লীগের বানান। একটা হ্যাঁ, কৃতিত্ব। 1200 শহীদের বাড়িতে আমরা- 2 লাখ টাকা করে নিয়ে শোনেন, গেছেন তারা। আমরা 500 কোটি টাকা শোনেন, তাদের আছে। এবার এই দেখেন দেশের মানুষ জানে। মানুষের আমানতের ব্যাংক যে দখল করা যায় এটা আওয়ামী লীগ দেখিয়ে দিয়ে শোনেন, গেছে। এটা জামাতের এটা আমার মনে হয় আমিও ডিফেন্স দেখাই। করার কোনো প্রয়োজন নাই। এটা তো আমাদের সংসদে সালাউদ্দিন তাকবীর বলে ব্যাংক দখল করতে নেমে গেছে। স্কুল তৈরি করতে পারে, মাদ্রাসা তৈরি করতে পারে, ইউনিভার্সিটি তৈরি করতে পারে, বিশ্ববিদ্যালয়ের ভিসি তৈরি করতে পারে, ধন্যবাদ। ডাক্তার তৈরি করতে পারে, ধন্যবাদ। ইঞ্জিনিয়ার তৈরি করতে আমাদের- পারে। কাজে আগামীর বাংলাদেশ জামাতের বাংলাদেশই হবে। আচ্ছা, দেখা যাক। এই আশাবাদ অবশ্য রাজনৈতিক আশাবাদ হতে পারে। আগামীর বাংলাদেশ, সরকারই যদি তাদেরকে করে দেয়। আগামীর বাংলাদেশ কেমন হবে বা আগামীর বাংলাদেশ কি হবে এটা নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যতের নাগরিকদের উপরে।